আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গুলিতে নিহত 1, আহত 20। সংকট নিরসনে প্রশাসনের ভূমিকায় মালিক পক্ষের অসন্তোষ। কুষ্টিয়া ইউপি চেয়ারম্যানকে দিনে দুপুরে গুলি করে হত্যা, রাজনৈতিক বিরোধের জের, দাবি পরিবারের। এলাকাবাসীর বিক্ষোভ, অভিযুক্তদের বাড়িতে হামলা। সাগররুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ, 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। দায়িত্ব থেকে সরানো হলো র্যাবকে। এবং নতুন নির্বাচন কমিশন না আসা পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ স্থগিত, জানালেন সচিব। এনআইডি সেবা বান্ধব ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এদিকে বিষয়সীমা পর্যালোচনায় কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। মুখোমুখি পুলিশ চাকুরি প্রত্যাশীরা। এক পর্যায়ে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। আহত হন চাকরি প্রত্যাশীদের কয়েকজন। সোমবার সকালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগ থেকে কর্মসূচি শুরু হয়। এরই অংশ হিসেবে আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যায়। এরপরই শুরু হয় উত্তেজনা। আমাদের উপরে পুলিশ হামলা করছে, লাঠিচার্জ করছে, টিয়ারশেল নিক্ষেপ করছে। আমরা তো ন্যায় দাবির জন্য আসছি, অন্যায় কোনো কিছুর জন্য আসি নাই। আমরা আজকে কেন আক্রমণ হচ্ছে? 35-এর আন্দোলন। এর আগে দাবি আদায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরতে চান না তারা। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে সময় লাগে 28 বছর কি 29 বছর। সেই ছেলেটা 2 বছরের মধ্যে কিভাবে সে একটা সরকারি চাকরি ম্যানেজ করবে? কোনো প্রকার ছাড় দেওয়া হয় নাই করোনাকালীন সময় শাসন। তাছাড়া এই যে একটা আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইখানেও কিন্তু একটা সময় লস হয়েছে। এই রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আমাদের 2 মাস, 5 মাস, 8 মাসের জন্য চাকরি সার্কুলারগুলো একেবারে বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের উপদেষ্টা ছিলেন। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। চাকরি প্রত্যাশীরা এখনও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে রাজধানীর হিয়ার রোডে আছেন সহকর্মী আল কাসির, সরাসরি যাচ্ছে তার কাছে। দুপুর 1টা থেকে এখন বিকেল 5টা, টানা 4 ঘন্টা ধরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে যে পরিষদ গঠন করা হয়েছে, সেই পরিষদের সদস্যরা এবং সারা বাংলাদেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে ঢাকায় যারা এসেছেন তারা সবাই কিন্তু এখনও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং তারা যেই কথাটি বারবার করে বলছেন যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35, এর 35-এর দাবিতে তারা একটি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমি সমন্বয়কদের সঙ্গে কথা বলেছিলাম, যারা আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছে যে কোনো কমিটি বা কোনো কিছুতে তারা আজকে আর দাবি মানবে না, তারা এখান থেকে প্রজ্ঞাপন নিয়েই ফিরবেন এবং তারা বারবার করে বলছেন যে সরাসরি প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন সরাসরি তার সঙ্গে কথা বলে তারা এখান থেকে একটা স্পষ্ট ধারণা নিয়ে বা 35 করার ব্যাপারে সরাসরি প্রজ্ঞাপন জারির ব্যাপারে তারা একটা বার্তা নিয়ে এখান থেকে ফিরতে চান। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু মহাসমাবেশ ছিল এবং এই যে দাবিটা, এই দাবি প্রায় দীর্ঘ 12 বছর ধরে এই আন্দোলনটা করে আসছেন 35 প্রত্যাশীরা। আজকে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন তারা শাহবাগে মহাসমাবেশ করে সকালে দুপুরে তারা মিছিল নিয়ে শাহবাগ থেকে যমুনা অভিমুখে রওনা করেছেন এবং এখানে আসার পরে পুলিশের সঙ্গে তাদের একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে এবং তারপর থেকে তারা এখানেই অবস্থান নিয়েছে। এই ছিল যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হেয়ার রোডে। সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন, আহত হয়েছেন অন্তত 20 জন। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আবারও সড়কে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়ায় সংঘর্ষে। সোমবার সকালে বকেয়া বেতন সহ বেশ কিছু দাবিতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। পরে অন্যান্য কারখানা শ্রমিকরাও সেখানে জড়ো হন। এতে সড়কের দুপাশে 3 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। শ্রমিকরা জানান, গত 28 আগস্ট থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকার বার্ডস গ্রুপ বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। তবে দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে বেতন ভাতা। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে, কিন্তু আমাদের কোনো দেনা পাওনা দিইনি। আমরা কি অপরাধ করছি, কি দোষ আমাদের? মালিক তো ঠিকই চলতেছে, তার আরো ফ্যাক্টরি চালাচ্ছে, কিন্তু আমাদের দেনা পাওনাগুলো দিল না। আমাদের কাছে 2 জন গানশট ইনজুরি পেশেন্ট এসেছে। একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ, আনুমানিক বয়স 26। যে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছে, 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। একজন সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছেন, আরেকজন তারা সার্জারি ডিপার্টমেন্টে আমরা ভর্তি দিয়েছি। নিহত কাউসার হোসেন খান আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গোটেক্স লিমিটেড কারখানার শ্রমিক। সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাল এলাকায় আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রয়েছে সাভারের শিল্পাঞ্চলের আশুলিয়াতে। আপনারা জানেন যে আজকে সকাল থেকে মূলত শিল্পের শ্রমিকরা মূলত বিক্ষোভ সমাবেশ শুরু করে এবং মূলত 2টি স্থানে তারা আলাদা আলাদাভাবে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। একটি হচ্ছে আশুলিয়ার বাইপেল এলাকা এবং অপরটি হচ্ছে আপনার আশুলিয়ার জিরাবো এলাকায়। আশুলিয়ার বাইপেল এলাকায় যে নবীনগর চন্দ্রা মহাসড়ক আছে, সেখানে কিন্তু আমরা সকাল 10টা থেকে দেখেছি যে গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং শ্রমিকরা বিক্ষোভ করে সড়কটিতে অবরোধ করে দেয়। 10টার দিকে অবরোধ করলে এখনো পর্যন্ত প্রায় 7 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু সড়কের অবরোধ সরেনি, যার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহন কিন্তু সড়কে আটকে পড়ে রয়েছে এবং দীর্ঘ 7 ঘন্টা ধরেই একই স্থানে যানবাহনগুলো অবস্থান করছে। যদি শ্রমিক আন্দোলন সম্পর্কে একটু বলতে যাই, তাহলে আমরা দেখছি যে দীর্ঘ 1 মাস ধরেই কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে এবং প্রতিদিনই কোনো না কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভ থাকছে। একে কেন্দ্র করে কিন্তু কিছু কিছু কারখানা খোলা থাকছে, আবার কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে বারবার মালিক শ্রমিক পক্ষ কিন্তু আলোচনায় বসার কথা বলা হচ্ছে এবং আলোচনায় বসছেও দেখা যায় যে একদিন পরিস্থিতি খারাপ থাকলে পরের দিন আবার কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। শ্রমিকরা যথাযথভাবে কাজে যোগ দিচ্ছে এবং উৎপাদন ব্যবস্থা অব্যাহত থাকলেও হঠাৎ করে আবার কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু কোথাও কোথাও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে জিরাবো এলাকায় কিন্তু একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছিল, সেখানে কিন্তু অপর একটি কারখানায় বেশ কিছু শ্রমিক কিন্তু সড়কে নেমে আসে। এর ফলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপরে কিন্তু শ্রমিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে কিন্তু অন্তত প্রায় 20 জনের মতো আহত হয় এবং একজন নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। অনেক দাবির প্রেক্ষাপটে কিন্তু মূলত শ্রমিক বিক্ষোভের ঘটনা আজকে ঘটেছে এবং যার ফলে কিন্তু 2টি স্থানে আলাদা আলাদাভাবে শ্রমিক বিক্ষোভের ঘটনার কারণে ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কে যেমন যান চলাচল বন্ধ রয়েছে, তেমনি কিন্তু আপনার আশুলিয়ার জিরাবো এলাকায় কিন্তু শ্রমিক বিক্ষোভে এবং সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন নিহত এবং 20 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে আশুলিয়ার জিরাবো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আপনার নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ 7 ঘন্টায়ও কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে বাইপাল এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে রয়েছে, শ্রমিকরাও রয়েছে। তো এই পরিস্থিতি কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে আমরা জানতে পেরেছি এবং যান চলাচল স্বাভাবিক হয়নি। তো আশুলিয়া থেকে আমার কাছে শ্রমিক বিক্ষোভ এবং সড়ক অবরোধের এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের আশুলিয়ায়।
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরালেন হাইকোর্ট। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তে আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও হয়নি কোনো অগ্রগতি। 8 বার পরিবর্তন হয়েছে র্যাবের তদন্ত কর্মকর্তা, 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 12 বছরের তদন্ত শেষ না হওয়ায় র্যাবের সক্ষমতা নিয়ে প্রশ্ন যেমন ওঠে, তেমনি প্রশ্ন উঠেছে তদন্তের দায়িত্ব র্যাবকে দেয়া নিয়েও। মামলার বাদীর অভিযোগ, ধামাচাপা দিতেই কৌশলে সে সময় তদন্তভার দেয়া হয় র্যাবকে। রাষ্ট্রপক্ষ বলছে বিষয়টির তদন্ত হওয়া উচিত। র্যাবকে দায়িত্ব দিয়ে হয়েছিল, এটি সম্ভবত পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচাপা দেওয়া সম্ভব হয়। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন আদালত। হত্যা রহস্য উদ্ঘাটন করে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন, 6 এপ্রিল 2025। এদিন হাইকোর্ট বলেছেন এতদিনেও বিচার না হওয়া বেদনাদায়ক। এখন আশার আলো দেখছেন মেহেরুন রুনির ভাই নওশের রোমান। তদন্তের নামে হয়রানি করা হতো বলেও অভিযোগ তার। ডিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি, ইভেন মেঘের মুসলমানি করার ব্যাপারটাও র্যাব আসলে র্যাবের হস্তক্ষেপ তখন করতো। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। সকালে দৈনিক জয় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত এই আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 7 বছরের সাজা মাথায় নিয়ে 18 সেপ্টেম্বর দেশে ফেরেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। মামলায় আত্মসমর্পণ করতে সোমবার সিএমএম আদালতে যান সিনিয়র এই সাংবাদিক। পরে আইনজীবী শুনানি করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। ইতিমধ্যে আপিলের শর্তে মামলাটিতে শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালাস চেয়ে উচ্চ আদালতে আবেদন করবেন আইনজীবী। দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। শফিক রেহমান বলেন তাকে মিথ্যা মামলায় হয়রানি করে সাবেক ফ্যাসিস্ট সরকার। বিচার বিভাগের সংস্কার দাবি করেন তিনি। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা। সারা পথে পথে দেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এইটা আপনার মনে রাখতে হবে। গত বছর মামলাটিতে শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে 7 বছর কারাদণ্ড দেন আদালত। এরপরেই তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম NHK ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারটি সোমবার সম্প্রচার করা হয়।
গণ অভ্যুত্থানে তরুণদের অবদানের কথা উল্লেখ করে সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার কথা জানান ডক্টর ইউনূস। To do it as quickly as possible, because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. They knew exactly what they wanted. Their imagination, their dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts would be very important in policy making. We took them. নবগঠিত সংস্কার কমিশনের কাছে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি। বিদেশে বসে স্বৈরাচারী সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সে বিষয়ে বিএনপি সজাগ আছে বলেও জানান সালাউদ্দিন। বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে ভোগ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে। পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। এদিকে দেশে সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান সংশোধন করার দাবি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী গণভোটে দেয়নি আওয়ামী লীগ। শাসন ব্যবস্থার সংস্কারের দাবি তুলে জিএম কাদের বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিলেই বোঝা যাবে দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে দাবি করে তিনি আরও বলেন, বিএনপি সহ অন্য দলগুলো শেখ হাসিনা সরকারের অধীনে একাধিক নির্বাচনে অংশ নিয়েছে। অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছে, আমরাও কিছুটা সেইখানে পরাজিত। সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। 2018 থেকে এই একই সিস্টেমে একই সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন করে কি যাকে বৈধতা দেওয়া হয় নাই, সেই বৈধতা কি একে কি জাতীয় পার্টি দিয়েছে? পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপরে সেই সংশোধনে সেই সংবিধানে আপনারা যে কোনো ধরনের সংশোধনী যোগ করতে পারবেন। সুষ্ঠু নির্বাচন চাই, তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। নতুন নির্বাচন কমিশন না আসা পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদে স্থগিত থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রম 7টি দেশে চলমান রয়েছে, তবে প্রাধান্য পাবে বাংলাদেশি অধ্যুষিত দেশগুলো। দুপুরে নির্বাচন ভবনে ভার্চুয়ালি বরিশাল অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার নিবন্ধন ও ভোটার স্থানান্তর বিষয়ক সভায় এ কথা বলেন তিনি। সচিব বলেন, এনআইডি সেবা কার্যক্রম জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করা হচ্ছে। উপজেলা অফিসগুলোতে যেন সেবা কেন্দ্র হিসেবে পরিণত হয় সেই লক্ষ্যে কাজ করবেন। এ সময় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ জেলা নির্বাচন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। আমাদের প্রতি ওয়ার্কিং ডেতে কিন্তু এটা কন্টিনিউয়াসলি ভোটার হচ্ছে, স্থানান্তর হচ্ছে। আপনার মৃত মানুষ যারা আছে তাদের ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। 7টা দেশে চলমান আছে। আমি 20 তারিখে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, মালয়েশিয়াটা উদ্বোধন হওয়ার কথা ছিল এবং আমরা এটা খুব দ্রুত শুরু করে ফেলবো। বার্মিংহামে আমাদের একটা, বা ইউকেতে আরেকটা শুরু হচ্ছে, আরো 3টা কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে, যেখানে আমাদের প্রবাসীরা আনুপাতিক হারে বেশি। আমরা আস্তে আস্তে এটা এক্সপান্ড করছি। পোশাক কারখানায় চলমান সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন মালিক পক্ষ। তাদের দাবি,
নিরাপত্তাহীনতায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অনেক ক্রেতা নিচ্ছেন মুখ ফিরিয়ে। পরিস্থিতিতে আবারও শিল্প এলাকায় সরকারের বিশেষ নজর চাইল বিজিএমইএ। সোমবারও আশুলিয়ায় কাজ না করলে বেতন পাবে না শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ছিল ১২টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। আর নিরাপত্তার শঙ্কায় সবেতনে বন্ধ কারখানার সংখ্যা ১৯টি। দফায় দফায় সরকারি বেসরকারি পর্যায়ে বৈঠক, দাবি মানতে শ্রমিক মালিক আর রাষ্ট্রের যৌথ বিবৃতি আশ্বাসের পরও কেন শান্ত হচ্ছে না দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প? ১ মাসের বেশি সময়েও যখন মেলেনি এসব প্রশ্নের উত্তর, তখন সোমবার দুপুরে আবারও রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এসে শিল্প মালিকরা জানালেন পোশাক কারখানায় নিরাপত্তাহীনতার কথা। আমার এখানে আর্মি আসছে 1:36-এ, আমরা কতক্ষণ? 2.5 ঘন্টা। কোন ফ্যাক্টরির সামনে কেউ 2.5 ঘন্টা থাকে? চলমান পরিস্থিতির ব্যাখ্যায় তারা জানান, এক কারখানা অসন্তোষে আক্রান্ত হলে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। জানমাল রক্ষায় নিরুপায় অবস্থায় প্রশাসনের সহায়তা চাইলেও তা মেলে না সময় মতো। এমন উদ্বেগে অনেক ক্রেতাই নিচ্ছেন মুখ ফিরিয়ে। উৎপাদন সচল রাখতে যখন শত চেষ্টার পরেও অসহায় হয়ে পড়ছেন শিল্পোদ্যোক্তারা, তখন কারখানার নিরাপত্তা নিশ্চিতে আবারও সরকারের বিশেষ নজর চাইলেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি। আমি বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যেসব কারখানা 1 মাসে বেশিরভাগ সময়ই বন্ধ ছিল, তাদের বেতন পরিশোধ করাও এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে আসে শিল্প মালিকদের অভিযোগের ভাষায়। ওরা নিজেরাও জানে না, আমরা জানি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও এখনও তলিয়ে আছে শত শত হেক্টর আমনের ক্ষেত। এদিকে গজলডোবার বাঁধ খুলে রংপুর অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী তিস্তা পাড়ের বাসিন্দারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এতে কিছুটা স্বস্তি ফিরেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মাঝে। তবে এখন নতুন করে বেড়েছে ভাঙন আতঙ্ক। বসতবাড়ি থেকে পানি নামলেও রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের 4 জেলার শত শত হেক্টর আমনের ক্ষেত এখনো তলিয়ে আছে। চরম ক্ষতির শঙ্কায় কৃষকরা। পানি নামার পর আপাতত মোটামুটি আমরা একটু স্বস্তির ফিরে পাচ্ছি। এই পর্যন্ত কতগুলো ক্ষেত জাগছে আর কতগুলো ক্ষেত জাগে নাই। পানি মানে 4.5 ভাগ খালি জাগছে আর 12 পানি আছে, এই আবাদ বহুত নষ্ট হয়ে যাবে। এদিকে উদ্দেশ্য প্রণীতভাবে গজলডোবার বাঁধ খুলে রংপুর অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী তিস্তা পাড়ের বাসিন্দারা। আমাদের দাবি, এই শাখার নদীগুলিকে তিস্তার সাথে যদি আমরা সংযুক্ত করি, এই অঞ্চলের যেমন জলের প্রবাহটা বাড়বে। আমরা কোনো নতদানুতে বিশ্বাসী না। আমরা চাই কূটনৈতিকভাবে আমাদের দেশের স্বার্থ রক্ষা করেই আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে। তিস্তা পাড়ের মানুষ আজকে জেগে উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত পানি বৃদ্ধির কোনো পূর্বাভাস নেই। বর্তমানে বৃষ্টিও কমে গেছে, আশা করি আমাদের অবস্থা এখন মোটামুটি ভালো। তবে এই বন্যার কারণে কিছুটা ভাঙন দেখা দিয়েছে। বন্যা যেসব এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে, দ্রুতই সেগুলোর কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের শেয়ার জোরপূর্বক আদায়ের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী। আজ পল্লবী থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় মাশরাফি ছাড়াও আসামি করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের আরেক মালিক হেলাল বিন ইউসুফ শুভ্র সহ আরও কয়েকজনকে। এজাহারে দাবি করা হয়েছে আসামিরা 2021 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট ফ্র্যাঞ্চাইজি গঠনে বাদীর প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশের সহযোগিতা চান। সে সময় মাশরাফির উপস্থিতিতে তাদের সঙ্গে চুক্তিভুক্ত হন তিনি এবং 2023 বিপিএলে অংশ নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে আসর শেষে অতিরিক্ত টাকার জন্য আসামিরা চাপ দিলে শেয়ার নিয়ে টানাপোড়েন শুরু হয় তাদের। পরে 2023 সালের আগস্টে জোরপূর্বক বাদীর কাছ থেকে 4.5 কোটি টাকার শেয়ার কিনে নেন মাশরাফি গংরা। তবে এর জন্য কোনো অর্থ পরিশোধ করেননি মাশরাফি বিন মুর্তজা। এতদিন তাদের ভয়ে অভিযোগ না করলেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের আশায় মামলা করেছেন সারোয়ার চৌধুরী।
নতুন পরিচালকের নিয়োগ সহ 18 দফা দাবিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা কারওয়ান বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চের স্টুডেন্টরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চের প্রায় শতাধিক শিক্ষার্থী এখানে বেশ কয়েক ঘন্টা যাবৎ কারওয়ান বাজারের রাস্তায় অবস্থান করছে। এখানে তারা যেটি বলছে যে নতুন পরিচালক নিয়োগ সহ তাদের 18 দফা দাবিতে তাদের এই অবস্থান। তবে এক্ষেত্রে তারা যেটি আজকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে একদিনে নয়, প্রায় 1 মাস ধরে তার প্রশাসনের কাছে তাদের দাবি দাওয়াগুলো জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় তারা আজকে বাধ্য হয়ে বিটিএমএ কার্যালয়ের সামনে তাদের এই অবস্থান নিতে বাধ্য হয়েছেন। যদিও আমরা জানি যে নিটারের ক্যাম্পাসটি আসলে সাভারে অবস্থিত, কিন্তু তারা যেটি বলছেন যে গত 1 সেপ্টেম্বর থেকে 1 সেপ্টেম্বর থেকে তারা নতুন পরিচালক নিয়োগ সহ তাদের ক্যাম্পাসের আরও যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা প্রশাসনে ছিল, গভর্নিং বডির অনেককে তারা অপসারণ করে নতুন গভর্নিং বডি দেওয়ার যে দাবিটি জানিয়েছিলেন সেটি না মানাতে আজকে তারা এই কারওয়ান বাজারে অবস্থান নিয়েছেন। এতে করে আমরা যেটি দেখেছি যে তারা আরও যেটি বলেছেন যে তারা যখন প্রশাসনের সাথে বসেছিলেন সেখানে প্রশাসন তাদেরকে কোনো সদুত্তর না দিয়ে, ক্যাম্পাসে যখন তারা ছিলেন সদুত্তর না দিয়ে আসলে সেখান থেকে চলে যান এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলেন। এখন আজকে যেটি তারা বলছেন যে তারা প্রায় সকালের 12টা থেকে দুপুর 12টা-1টা থেকে এখানে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু বলা হয়নি। এমনকি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান করায় তাদের যতটুকু একটু বলা হয়েছে, যারা তাদের সাথে কথা বলতে আসছে তারা আসলে গভর্নিং বডির কেউ না। তো শিক্ষার্থীদের প্রশ্ন, এখানের শিক্ষার্থীরা যেখানে প্রশ্নটি তুলেছেন যে গভর্নিং বডির কেউ যদি তাদের দাবিগুলো না শোনেন সেক্ষেত্রে আসলে তারা তার কাছে এই জিনিসগুলো শেষ করবেন। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে আসলে শিক্ষার্থীরা বেশ কয়েক ঘন্টা যাবৎ অবস্থান করছে, যদিও তারা জানাচ্ছেন যে তাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান চালিয়ে যাবেন তারা। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সকালে রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ জানায় তারা। মিছিলের আগে সমাবেশ থেকে তারা দাবি করেন ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সামিনা লুৎফাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া হচ্ছে, যা বৈষম্যহীন ও সমতার বাংলাদেশ গড়ার অন্তরায়। এর আগে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য গঠিত সমন্বয় কমিটির 2 জন সদস্যকে নিয়ে আপত্তি জানায় কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন। শনিবার কমিটি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে চলছে নানা বিতর্ক ও সমালোচনা। এই ট্যাগিংয়ের রাজনীতি থেমে নেই। এই ট্যাগিংয়ের রাজনীতি চলে আসছে এখন আমাদের বিভিন্ন শিক্ষক মহল এবং অন্যান্য মহল, যার সাথে আমাদের মতের মিল নেই তাকে আমরা ট্যাগ দিয়ে দিচ্ছি। দেশমূলক ভাবে সামিনা লুৎফা ম্যাম এবং কামরুল হাসান স্যারকে যে টার্গেট করা হলো, একই রকম টার্গেটের শিকার আমরা আনু মোহাম্মদ স্যার এবং তানজিমউদ্দিন খান স্যারকেও হতে দেখেছিলাম। তার প্রতি যারা ঘৃণা আজও ছড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে নিয়েও উনি কোনো দিন বলবেন না একটা বিদ্বেষপূর্ণ কথা, অথচ তার নামে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন একজন। নিখোঁজ রয়েছেন আরও 2 জন শ্রমিক। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারণ অনুসন্ধানের এর মধ্যে 2টি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে শিপিং কর্পোরেশন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা, বিস্ফোরণে পুড়ে গেছে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতি। সোমবার সকালে 11,700 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করা ছিল তেলবাহী জাহাজ বাংলার জ্যোতি। হঠাৎ বিস্ফোরণে আগুন লাগে জাহাজটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সঙ্গে যুক্ত হন বিমান, নৌ এবং কোস্টগার্ডের সদস্যরা। পাশাপাশি ছিল 2টি টাগবোটও। অবশেষে সম্মিলিত চেষ্টায় 2.5 ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ইনফরমেশন পেয়ে আমরা দেখতেছি এখানে এসে আগুন জ্বলছে, বাট কিভাবে লাগছে এটা আসলে বেসিক্যালি এখনই বলা সম্ভব না। একটা রশি এদিকে লাগানো ছিল, ওদিক দিয়ে রশিটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে জাহাজটা ওদিকে চলে গেছে।
বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন একজন, আরো 2 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ আমাদের ডেকেড এখন পর্যন্ত একজন নিখোঁজ আছেন, আর ওয়ার্কশপের এখন পর্যন্ত 2 জন, বাট আমরা আরো হেড কাউন্ট করে জানতে পারবো। উদ্ধার কাজ আমাদের এখনো তো চলমান আছে। আমাদের ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ কার্যক্রম। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করার কথা জানায় শিপিং কর্পোরেশন। এক ফোঁটা তেলও এখানে বের হয়ে আসে নাই, সুতরাং পরিবেশ দূষণ রিলেটেড কোনো ফায়ার ইনসিডেন্ট ছাড়া আর আমাদের কিছু ক্ষয়ক্ষতি ছাড়া মেজর কার্গোতে কোনো ক্ষতি হয় না। তেলের ট্যাঙ্কারটা কিন্তু আদার দেন দিস কম্পার্টমেন্ট আর কি, আগুনটা ধরছে বেসিক্যালি ওই কম্পার্টমেন্টে। 38 বছরের পুরনো বাংলার জ্যোতি জাহাজে ঘটনার সময় নাবিক, ডেক, ক্যাডেট, ওয়ার্কশপের কর্মচারী সহ 40 জন ছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশে অতীতে যতটুকু উন্নতি হয়েছে তার ন্যায্য হিস্সা পায়নি শ্রমজীবীরা। চাহিদার তুলনায় কম মজুরি সহ শ্রমিকরা বঞ্চিত নানা অধিকার থেকে। শ্রমিকদের এসব অভিযোগ আমলে নিয়ে শ্বেতপত্র তৈরির আলোচনায় তাদের প্রত্যাশা অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন তিনি। এছাড়া প্রায় প্রতিটি খাত ধরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে 3 মাসের মধ্যে শ্বেতপত্রের খসড়া তৈরির প্রত্যাশাও তার। বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের মজুরি সেই মজুরি যথোপযুক্ত না। ওনাদের আগামী দিনে এগোনোর জন্য অনেক প্রত্যাশা আছে, সেগুলো ভিন্নভাবে আমরা আলোচনার ভিতরে নিব। সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে, যে যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে, বিদেশি সাহায্যদাতাদের সাথে আলোচনা হবে। এই আলোচনাগুলো অব্যাহত থাকবে। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গুলিতে নিহত 1, আহত 20। সংকট নিরসনে প্রশাসনের ভূমিকায় মালিকপক্ষের অসন্তোষ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।